ভালো কোম্পানির সাপ্লাই বাড়াইতে হবে, তাতে বিনিয়োগ হচ্ছে না কেন? বছর শেষে কয়টা আইপিও আসবে, আমার ক্যাপিটাল মার্কেটের সাইজটা জিডিপির কত পার্সেন্ট হবে, ডেইলি টার্নওভার মার্কেটে কত পার্সেন্ট হবে, এইগুলো যদি একটা কেপিআই আগে থেকে সেট করা থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, ডিএসসি থেকে, সিএসসি সবাই সেট করে থাকে, তাহলে তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে। 5,860 পয়েন্টে অবস্থান করছে, সেই জায়গা থেকে আপনি কি আসলে দেখছেন সহসা এই মার্কেট 6,000 পয়েন্টের যে ব্যারিয়ারটা সেটা আপে চলে যাবে? আমার মনে হয় খুব দ্রুত সেটা ক্রস করে যেতে পারে এবং সূচক 6,000 পার হওয়ার পরে এখানে একটা লম্বা র্যালি হতে পারে। শান্তা মিউচুয়াল ফান্ড প্রেজেন্টস টিভিএস মার্কেটসে স্বাগত জানাচ্ছি। আমি আনিসুর রহমান। পাহাড় জয়ের মতোই জীবনের লক্ষ্যে পৌঁছাতে প্রয়োজন কনসিস্টেন্সি। প্রতি মাসে একটু একটু করে ইনভেস্টমেন্ট করুন আর লং টার্মের স্বপ্ন সত্যি করুন। প্রিয় দর্শক, আগস্ট মাসের একটি সপ্তাহ পার করলো দেশের পুঁজিবাজার। এই সপ্তাহে যে বাজারটা দেখছিলাম তাতে খুব বেশি সূচকের পতনও হয়নি, আবার উত্থানও হয়নি। আমরা দেখেছি যে 4 কার্যদিবসে 35 পয়েন্টের মতো নেগেটিভ গিয়েছে সূচক। সেই সাথে লেনদেন 1100, 1200, 1300 কোটি টাকার মতো হয়েছে। মানে একই জায়গায় বাজার আসলে একটা দীর্ঘ সময় ধরে ঘুরপাক খাচ্ছে। এর মাঝে আমরা যদি বলি বিএসইসি বেশ কিছু উদ্যোগ নিয়েছে যে মার্কেটকে আসলে তারা বলছেন যে একটি লেভেলে নিয়ে যেতে চান এবং মার্কেটকে ভালো হতেই হবে, এই ধরনের মন্তব্য বিভিন্ন জায়গা থেকে আসছে। এসব বিষয় নিয়ে আমরা একটু বিশ্লেষণ করব। বিশ্লেষণ করতে আমাদের সাথে অতিথি হয়েছেন এসবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এস.এম. নাসির উদ্দিন। নাসির ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি টিভিএস মার্কেটসে। ধন্যবাদ অনিত ভাই, ধন্যবাদ বিজনেস ডটকে। একটু শুরুতে যদি একটু জানতে চাই যে এই গত সপ্তাহের বাজারটা আসলে কেমন দেখলেন? বাজার দেখেন, বাজার একটা মানে আমি মনে করি যে এই মুহূর্তে বাজার মোটামুটি স্টেবল। তবে বাজারে অনেকগুলো মানে সংস্কারের জন্য কমিশন কাজ করতেছে। এই সমস্ত কারিগরি সংস্কারগুলো একটা কমপ্লিট না হওয়া পর্যন্ত বাজারে কিছুটা আনস্টেবল থাকবে, বাজারে উত্থান পতন থাকবে এবং বিশেষ করে বিনিয়োগকারীরা এগুলো মানে পর্যবেক্ষণ করতেছে। তো এই বাজারের এই কারিগরি সংস্কারগুলো খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলো বাজারের মূল সমস্যার সমাধান নয়। এটা একটা উপসর্গের চিকিৎসা মাত্র। বাজারের মূল যে প্রবলেমগুলো হলো সেটা হলো যে সমস্যাগুলো হলো আমাদের অর্থনীতির যে বড় বড় লাভজনক প্রতিষ্ঠান আছে আমাদের দেশে, এদের বেশিরভাগ কোম্পানি কিন্তু আমাদের বাজারে অন্তর্ভুক্ত হয় নাই, তালিকাভুক্ত হয় নাই। এবং এই তালিকাভুক্ত না হওয়ার কারণে বাজারে যে সমস্ত কোম্পানিগুলো তালিকাভুক্ত আছে তাদের যে আর্থিক অবস্থা সব কিছু মিলে এগুলো বাজারে বিনিয়োগকারীদের খুব বড় ধরনের উৎসাহিত করে না। এখানে বাজারে টোটাল কাঠামোগত কিছু পরিবর্তন দরকার। প্রত্যেকটা জায়গাকে একটা জবাবদিহিতামূলক নিয়ে আসা দরকার। যেমন আমাদের এখানে অনেক সমস্যার মধ্যে হলো যে কি ভালো আইপিও আসতেছে না, আর আইপিও আনতে একটা দীর্ঘমেয়াদী সময় নিচ্ছে এবং একটা ব্যয়বহুল আইপিও আনাটা। তো এই জায়গাগুলো থেকে কাজ করতে হবে। যেমন বছরে কতগুলো আইপিও আসবে এটা একটা টার্গেট সেট করতে হবে। টোটাল পুঁজিবাজারটা আমাদের অর্থনীতির কতটুকু অংশ করবে মানে দখল করে রাখবে, অর্থাৎ পুঁজিবাজার আমার টোটাল জিডিপির কত পার্সেন্ট হবে, এটা এখানে ডিটারমাইন করলে স্টেক হোল্ডাররা ওইভাবে প্রস্তুতি নিতে পারে। না, ভালো কোম্পানি না আসলে আসলে পুঁজিবাজারের এই যে জিডিপি টু পুঁজিবাজার যে ক্যাপিটাল, এটা কিভাবে বাড়বে? আসলে ভালো কোম্পানি তো আসছে না, বিভিন্ন কারণে আসছে না। ভালো কোম্পানি আনার জন্য দুইটা কাজ করতে হবে। একটা অন্যতম কাজ হলো কি বাজারে নিয়ে আসার জন্য বাজারে এখন একটা পুঁজিবাজারে অন্তর্ভুক্ত হইতে হলে কোম্পানিকে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করতে হয়, অনেক সময় নিয়ে আসা হয়, অনেক ফিটিও ব্যয়বহুল। এই জায়গাগুলোতে কমে নিয়ে আসতে হবে, গ্যাপগুলা কমে নিয়ে আসতে হবে। আর গ্যাপ অ্যানালাইসিস করে কোথায় কোথায় গ্যাপ আছে, গ্যাপটা রিডিউস করা যায় কীভাবে সেগুলোকে, এবং বাজারে তালিকাভুক্ত কোম্পানি এবং অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে একটা পার্থক্য তৈরি করতে হবে। এখন দেখা গেল যে আমি তালিকাভুক্ত কোম্পানি হয়ে আমি সব ধরনের গভর্নমেন্টের কমপ্লায়েন্স ফলো করি, কমপ্লায়েন্স মানে অনুসরণ করে আমি এখানে কাজ করব। সেখানে বলছেন আপনি নন লিস্টেড কোম্পানিগুলো আসলে অনেক ধরনের ফ্যাসিলিটিস ক্রিয়েট করে, তাদের অনেক কিছু লাগবে। তো সেক্ষেত্রে নন লিস্টেড কোম্পানিগুলো ধরেন সব কমপ্লায়েন্স না মেনটেন করেও যদি মানে সমপর্যায়ে সুযোগ সুবিধা পায়, ধরেন করের দিক থেকে
তারপরে আদার্স ফ্যাসিলিটিগুলো এখানে ফ্যাসিলিটেট করতে হবে। কোম্পানিগুলোকে পাবলিক লিস্টেড করতে হলে কোম্পানির মালিকানা যদি সাধারণ জনগণকে দিয়ে দিতে হয়, সেক্ষেত্রে এখানে অনেকগুলো সুবিধা আছে দীর্ঘমেয়াদে, সরকার বেনিফিটেড হবে। এই কোম্পানিগুলো থেকে যে ডিভিডেন্ড যাবে, ডিভিডেন্ডের মানি সার্কুলেশনটা অনেকবার হবে, এগুলো পাবলিকের মধ্যে যাবে। তো সেই হিসাবে করলে লং টার্মে এটা অর্থনীতিতে একটা গতি সঞ্চার করবে। কিন্তু এই জন্য ধরেন লিস্টেড কোম্পানি নন লিস্টেড কোম্পানির মানে কর হার পার্থক্য করতে হবে মাস্ট, এবং পাশাপাশি অন্যান্য সুবিধাও কিছু দিতে হবে। এছাড়া আইপিও করার জন্য যে অনেক দীর্ঘমেয়াদী সময় লাগে, সেই সময়টা কমায় নিয়ে আসতে হবে এবং এই দীর্ঘসূত্রিতাটা কমায় আনতে হবে। এবং পাশাপাশি এটা তো শুধু আইপিওর ব্যাপারটা, এবং আমাদের গত কমিশন তো আপনার আইপিওর যে রুলস রেগুলেশন করেছে তাতে একটা টাইম ব্যারিয়ার করে দিয়েছে, এর মধ্যেই পাশাপাশি সরকারকেও আইন করে, যেমন মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে এনলিস্টেড না, আলিকোর মতো কোম্পানি এখনো এনলিস্টেড না, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো কোম্পানি এনলিস্টেড না, এসএসবিসির মতো ব্যাংকগুলো এখানে এনলিস্টেড না। তারা আমাদের দেশ থেকে ব্যবসা করে ডিভিডেন্ড নিয়ে যাচ্ছে, কিন্তু এরা এখানে যদি তারা এনলিস্টেড হয়, পাবলিক লিস্টেড কোম্পানি হয়, তাহলে এখানে একটা তাদের জবাবদিহিতা থাকে, তাদের এখানে একটা মানে ওনারশিপ থাকে আমাদের দেশের প্রতি, এগুলো নিয়ে আসতে হবে। পাশাপাশি ধরেন মানে সরকারি মালিকানায় এবং ব্যক্তি মালিকানায় অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের সিংহভাগ এখনো আমাদের বাজারে লিস্টেড হয় নাই। এই কোম্পানিগুলো লিস্টেড হলে ধরেন ভালো কোম্পানি লিস্টেড মানে করার মাধ্যমে অনেক বিনিয়োগকারীর তৈরি হইতে পারে। কারণ যেমন দেখেন আমাদের গ্রামীণ ফোনের যখন ক্যাপিটাল মার্কেটে লিস্টেড হয়, গ্রামীণ ফোনের শুধু আইপিও শেয়ারের জন্য নতুন 14 লক্ষ কিন্তু নতুন বিনিয়োগকারী সৃষ্টি হয়েছিল, সেটা আবার সাস্টেইন করে না। হ্যাঁ, সাস্টেইন করে নাই, কারণ এরপর তো আর নতুন কোনো ভালো আইপিও আসে নাই। শুনেন, ভালো সাপ্লাই ক্রিয়েট করে ডিমান্ড ক্রিয়েট করা যায়। শুধু সাপ্লাই গেলে যে ডিমান্ড কমে যায় তা না, ভালো সাপ্লাই দিয়ে ভালো ডিমান্ডও ক্রিয়েট করা যায়। মূল কথা হলো যে কি এই বাজারটাকে স্থিতিশীল রাখার অন্যতম প্রধান কারণ হলো যে কি জায়গা হলো বাজারটাকে বড় করতে হবে। নাসির ভাই, এই কথাগুলো মোটামুটি গত 10-15 বছর ধরে আলাপ হচ্ছে যে ভালো মার্কেটে নিয়ে আসতে হবে, ভালো কোম্পানির সাপ্লাই বাড়াইতে হবে, তাতে বিনিয়োগের হচ্ছে না কেন? মানে প্রবলেমটা কোথায়? এই জায়গাটাতে আমি কথা বলবো। এই জায়গাটা আমাদের স্টেক হোল্ডার কারা আছে মার্কেটে নিয়ে আসার জন্য, তাদের কেপিআই সেট করতে হবে। এখন দিনের শেষে আপনি আপনার ধরেন এখানে একটা জব করেন, আমি আমার জায়গায় জব করি, আমাদের একটা প্রত্যেকের কেপিআই সেট আছে। হ্যাঁ, আমার বছর শেষে এত টাকা টার্নওভার করতে হবে, এত টাকা ক্যাপিটাল আমাকে সেভ করতে হবে, আমার এখানে এত টাকা প্রফিট করতে হবে। তো এটা আমাদের ধরেন স্টেক হোল্ডারদের যারা পলিসি মেকিং লেভেলে আছে, ওনাদের বছর শেষে কয়টা আইপিও আসবে, আমার ক্যাপিটাল মার্কেটের সাইজটা জিডিপির কত % হবে, আমার ডেইলি টার্নওভার মার্কেটে কত % হবে, এইগুলো যদি একটা কেপিআই আগে থেকে সেট করা থাকে, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন থেকে, ডিএসসি থেকে, সিএসসি সবাই সেট করে থাকে, তাহলে তাদের একটা জবাবদিহিতার জায়গা থাকে। এই জায়গা থেকে যদি আমরা একটু বলি, রেগুলেটরিকে আসলে কেপিআই সেট করা যায়, তারা রেগুলেট করবে, তারা সুশাসন নিশ্চিত করবে। সুশাসন নিশ্চিত করার জন্য তো একটা কেপিআই সেট করতে হবে। এখন যদি আমি আপনাকে বলি, আমার রেগুলেটরের যদি মিশন না থাকে, হাউ আই উইল সেট মাই ভিশন, আমার মিশন আমি কিভাবে সেট করব? এটা ঢাকা স্টক এক্সচেঞ্জের ভিশন হতে পারে। ধরেন আমার রেগুলেটর, আমার পলিসি মেকাররা, আমার অর্থ মন্ত্রণালয়, আমার সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, আমার ডিএসসি আজকে বললো যে কি আগামী 5 বছরে ওনারা বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটে 50 লক্ষ গ্রাহক দেখতে চায়, 100টা নতুন কোম্পানি মার্কেটে এনলিস্টেড হবে, ক্যাপিটাল মার্কেটের সাইজ হবে জিডিপির কমপক্ষে 20%, এখন যেটা 7% আছে। তো সেই হিসাবে আমরা ধরেন কারিগরি, অর্থনৈতিকভাবে, মানব সম্পদভাবে সব দিক থেকে আমরা আমাদের প্রিপারেশনও নিব। কিন্তু আমরা যদি এই কেপিআইটা না জানি, এই টার্গেটটা না জানি, আমরা কীভাবে প্রিপারেশন নিব? আমি এখন টার্গেট সেট করলাম, ধরেন প্রতিদিন 3000 কোটি টাকা ভলিউমের টার্নওভারের জন্য আমার ম্যান পাওয়ার সেট করলাম। আমি পরে দেখলাম যে আমার এখানে ডেলি 500 কোটি টাকা টার্নওভারে নেমে আসছে, সে ধরনের ইনভেস্টমেন্ট মার্কেটে নাই, সে ধরনের আস্থা নাই, সে ধরনের বিনিয়োগকারী নাই। তো এই কাজগুলো
পলিসি মেকিং লেভেল থেকে ডেভেলপমেন্টটা আসতে হবে। সেখানে আমরা সেকেন্ডারি ইন্টারমিডিয়ারি যারা আছি, স্টেক হোল্ডার যারা আছি, আমরা সেখানে আমাদের সাধ্যমতো সার্ভিসটা দিতে পারবো। আমরা সার্ভিসটা দিলে ওভারঅল একটা ভালো কোঅর্ডিনেশন হতে পারে। আসলে মার্কেটের বাইরে, হ্যাঁ, ক্যাপিটাল মার্কেটের বাইরে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পাওয়ার নাই বলে তারা এনবিআর এর কাছে যেতে পারে, এনবিআর মানলে মানে, না মানলে নাই। অর্থ মন্ত্রণালয় থেকে বেশ কয়েকবার সরকারের প্রধানও নির্দেশনা দিয়েছে যে ভালো কোম্পানি, সরকারি লিস্টেড কোম্পানি এখানে অন্তর্ভুক্ত করা হবে, প্রাইভেট করা হবে। সরকারি যেখানে পাচ্ছে না সেই জায়গা থেকে বিএসইসি আসলে কতটা এখানে আগ বাড়িয়ে কতটুকু করার সুযোগ রয়েছে? এইভাবে আমরা কিন্তু অনেকবারই দেখেছি বিএসইসি অনেক আশাবাদী করেছে আমাদেরকে, বাট এবারের প্রেক্ষাপট আমি একটু ভিন্ন দেখলাম। দেখেন, আশাবাদী হওয়ার জায়গা আছে। আমাদের সমষ্টিক অর্থনীতিতে একটা ভালো দিক হলো আমাদের রেমিটেন্সের প্রবাহটা অনেক বেড়েছে। গত অর্থ বছরে প্রায় $25 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছে, এবং আমাদের বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মধ্যে একটা ভালো কোঅর্ডিনেশন প্রয়োজন। সাম্প্রতিককালে আপনি হয়তো খেয়াল করে দেখবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছে বাংলাদেশের অর্থনীতির এবং শিল্পায়নের সেকেন্ডারি শক্তিশালী অর্থের উৎস হিসাবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে দাঁড় করাইতে হবে। তো এখন দেখেন, বড় বড় অর্থনৈতিক দেশগুলো বা রোবাস্ট অর্থনীতি ইকোনমি যাকে বলা হয়, সিঙ্গাপুর বলেন, আজকে মালয়েশিয়া বলেন, এই সমস্ত ম্যাক্সিমাম দেশগুলোতে আপনাদের তাদের প্রায় জিডিপি সাইজের থেকেও বড় হলো যে তাদের ক্যাপিটাল মার্কেট। তো এখন ক্যাপিটাল মার্কেট বাস্তবিক পক্ষে অর্থনীতির আয়না। এখন ক্যাপিটাল মার্কেটকে আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যদি মানে সোর্স শক্তিশালী রিসোর্স হিসাবে না দাঁড় করান, তাহলে অর্থনীতি দাঁড়ানো সম্ভব না। আজকে বাংলাদেশের অর্থনীতি অনেক শিল্প বন্ধ হয়ে যাচ্ছে, জ্বালানির বা মানে ধরেন অবতুল্যতার কারণে, তারপরে ব্যাংকের হাই ইন্টারেস্ট পেমেন্ট, এটা একটা বিশাল ব্যাপার। যদি আজকে এই ক্যাপিটালের সোর্সিংটা ধরেন সাধারণ জনগণ থেকে আসতো, বাংলাদেশের মানুষের পকেট থেকে আসতো, কারণ আমি আপনাকে বলি, একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্পায়ন দীর্ঘমেয়াদের জন্য হয়। সেখানে একটা শিল্প আপনার প্রতিষ্ঠা করার পরেও একটা সময় লাগে তার এটা ব্রেক ইভেন আসার জন্য। তো এখন ব্যাংকিং খাত থেকে অলমোস্ট 16% ঋণ নিয়ে সে শিল্প দাঁড় করিয়ে মানে শিল্পায়নে বাংলাদেশ উন্নত মানে খুব ভালো কিছু করবে এটা আশা করা যায় না। এখানে আমি আপনাকে বলি, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের পাশাপাশি আমাদের অর্থমন্ত্রী মহোদয়ও এবার সংসদে মানে যথেষ্ট আশাবাদী করেছেন আমাদেরকে, এবং পাশাপাশি মাননীয় প্রাইম মিনিস্টারও বলছে বাংলাদেশে কোনো শিল্প বন্ধ হতে উনি দিবেন না, প্রত্যেকটা শিল্পকে চালু করতে হবে। তো আমি মনে করি শিল্পের অর্থের উৎস হিসাবে, শক্তিশালী উৎস হিসাবে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটকে, পুঁজিবাজারকে সাজানোর কোনো বিকল্প নাই। তো এই কারণে এখন থেকে আমাদের পলিসি মেকার থেকে শুরু করে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসসি এবং আমাদের মার্চেন্ট ব্যাংক অন্যান্য যারা আছে, এখানে ভালো ভালো কোম্পানিগুলো এনলিস্টেডের মাধ্যমে, ইনস্টিটিউশনের ইনভলভের মাধ্যমে, বিদেশি বিনিয়োগকারীদেরকে এখানে আনার মাধ্যমে আমাদের পুঁজিবাজারে একটা আস্থার জায়গা তৈরি করতে হবে। আস্থার জায়গা তৈরি করতে পারলে এখানে বিনিয়োগকারীর কোনো অভাব হবে না। বাংলাদেশের বিনিয়োগকারীরা এখানে ইনভেস্ট করতে চায়। তারা এত ক্ষয়ক্ষতির সম্মুখীন হওয়ার পরেও এখনও এই ক্যাপিটাল মার্কেট ছেড়ে যায় নাই। নতুন নতুন বিনিয়োগকারী ক্রিয়েট হচ্ছে। আমরা যখন বিনিয়োগকারীদের সাথে কথা বলে, তারা আমাদের কাছে জানতে চায়, স্যার দেশের অর্থনীতি ঠিকঠাক মতো আছে, আমরা বিনিয়োগ করলে আমাদের বিনিয়োগ টিকে থাকবে কিনা। তো এই জায়গায় যদি তারা আশ্বাস পেয়ে যায়, তাহলে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট হয়ে যাবে বাংলাদেশের শিল্পায়নের একটা শক্তিশালী উৎস। তো সেখানে ক্যাপিটাল মার্কেটও স্টেবল হবে, স্থিতিশীলতা থাকবে, অর্থনীতিও তার দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাবে, টোটাল দেশ উন্নয়নের দিকে অনেক দূর সামনে যাবে। আপনাকে যদি আমি বলি যে আপনি বলছেন কেপিআই ঠিক করা উচিত, মানে বিভিন্ন সংস্থার এদের দায়িত্বপ্রাপ্তদের, সেই জায়গা থেকে যদি বলি যে এই আগামী মানে চলতি অর্থ বছর আসলে আপনার কি মনে হয় কতগুলো কোম্পানি, ভালো কোম্পানি নিয়ে আসার সুযোগ রয়েছে এবং কতগুলো মিনিমাম আসলে নিয়ে আসা উচিত? আমি মনে করি এই মানে টার্গেটটা অ্যাটলিস্ট ধরেন ক্যাপিটাল মার্কেটে
প্রতি অর্থ বছরে 15 থেকে 25টা কোম্পানি মার্কেটে তালিকাভুক্ত করা উচিত। সেটা কি ভালো কোম্পানি আসলে পসিবল এতগুলো? ভালো হতে পারে, মধ্যম সারির হতে পারে, ইভেন আমি ভালো এন্টারপ্রেন গ্রিন ফিল্ড কোম্পানিও হতে পারে। গ্রিন ফিল্ড কোম্পানিকেও সুযোগ দিতে হবে। এখন আপনি এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতে হবে, বাট সেগুলোকে তদারকির ব্যবস্থায় আনতে হবে। এটা তো শুধু ধরেন এনলিস্টেডের ব্যাপারটা হলো যেন কি আমার এখানে মার্কেট টার্নওভার নতুন, এখানে কোনো ভালো, আমরা একটা ইকুইটি প্রোডাক্ট নিয়ে কাজ করি, এখানে আরো বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতে হবে, ডেরিভেটিভস নিয়ে আসতে হবে, ইকুইটি প্রোডাক্ট আরো বাড়াতে আমাদের হবে। ইকুইটি যে প্রোডাক্ট আছে আমরা যেগুলোকে ভালো কোম্পানি হিসেবে বাজারে জানি, আমার এই গত বন্ডকে 15-17 শক্তিশালী করতে বছরে হবে। যা দেখছি ভালো কোম্পানির যে প্রভাব এই মার্কেটে সেটা খুব কম। আপনি যদি ভালো কোম্পানির 10টার নাম বলেন, যদি মার্কেটে 500 পয়েন্ট বাড়ে আপনি এই 10টা কোম্পানির ভালো উত্থান দেখবেন না, ক্যাপিটাল গেইন নেই, সব হচ্ছে জাঙ্ক শেয়ার, মিড লেভেলের শেয়ারের হয়। সেই জায়গা থেকে অনেক এন্টারপ্রেনাররা বলে আমরা মার্কেটে যাব কেন, দুর্বল প্রাইস কোম্পানিগুলো প্রাইস পায়, আমরা প্রাইস পাই না। এটা একটা প্রবলেম কি? এটা হলো যে প্রবলেম সাময়িক। হ্যাঁ, এটা হলো যে কি আমি আপনাকে মার্কেট যদি কখনো খুব ছোট হয়, হ্যাঁ, আপনি যদি এই যে ছোট এক গ্লাস পানি কিন্তু আপনি নড়াচড়া করতে পারবেন। মার্কেট যদি একদম মানে এটা যদি বড় থাকে, কলসি বড় থাকে, নড়াচড়া করা খুব ডিফিকাল্ট হবে। তো এখন আমাদের ক্যাপিটাল মার্কেট মানে ভার্টিক্যালি এবং হরিজন্টালি আপনি বড় করেন, বড় করার পরে এখানে অনেক বড় বড় বিনিয়োগকারী আসবে। এখানে আজকে একসাথে $5 বিলিয়ন $10 বিলিয়ন বিনিয়োগ মানে অ্যাবজর্ব করার মতো কোনো স্ক্রিপ্ট নাই। তো যে কারণে ছোট ছোট বিনিয়োগকারী যেগুলো আছে সেগুলো ওই যে আপনার যে সমস্ত জাঙ্ক শেয়ার বলেন, অথবা আপনি, আমি এনলিস্টেড কোনো কোম্পানির শেয়ার বাজে শেয়ার বলবো না, কারণ এগুলো দেখে এখানে এনলিস্টেড করছে, বা ধরেন ফেড অফ ক্যাপিটাল ছোট, সেগুলো নিয়ে তারা সাপ্লাই ডিমান্ডের একটা গ্যাপ করার সুযোগ থাকে, এবং সেই সাপ্লাই ডিমান্ডের গ্যাপ ক্রিয়েট করে এখানে প্রাইসটা মানে উঠানোর চেষ্টা করে। সেটা কিন্তু সম্ভব হতো না যদি মার্কেট অনেক বড় থাকতো। একটা বিষয় আমরা দেখছি যে এই নতুন কমিশন চাচ্ছে মার্জিন রুলকে আবার একটু রিভাইজ করতে, আইপিও রুলসকে রিভাইজ করতে, মিউচুয়াল ফান্ডের জায়গা কিছু নির্দেশনা আসছে। আপনার কি মনে হয় এই সংস্কারগুলো করলে বাজারে একটা ইতিবাচক প্রভাব পড়বে, না বাজার এই যে আমরা গত কিছুদিন ধরে বাজার দেখছি একটা জায়গায় সাইডওয়েজ মুভমেন্টের মধ্যে আছে? দেখেন, প্রত্যেকটা সংস্কার রিফর্মটা হলো যেন কি আপনার লং টাইম ইয়েতে, এটা কিন্তু টোটাল যে ক্যাপিটাল মার্কেটের রোগ সেটার কিন্তু একটা পার্ট, এটা কিন্তু কমপ্লিট সলিউশন না। কমপ্লিট সলিউশন হলো যে আমি আপনাকে আগে জিনিসটা বলছি, এখানে আস্থার জায়গাটা ক্রিয়েট করা, আমার ভালো কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসা। কোনো ভালো কোম্পানি নাই, বাট এই রিফর্মটা করলে আমি মনে করি যেটা আপনি এই পুঁজিবাজারে মার্জিন রুলসটা করতে পারেন। আমি মনে করি যে আমাদের আগে যে মার্জিন রুলটা ছিল চমৎকার রুল ছিল, হ্যাঁ, এটা খারাপ না। আমাদের সে আগে পুঁজিবাজারে আমরা আগে রুলসে ফিরে যেতে পারি, বুঝছেন? মানে যে গত কমিশন যেটা দিছে এটা না তার আগেরটা আমি এখানে ধরেন এখন পিবি রেশিও বা ফি রেশিও এখন এই মুহূর্তে মার্কেট স্টেবল হওয়ার আগে আমি এগুলো নিয়ে কাজ করা অনেক যাচাই বাছাই করে গত কমিশন একটা দিয়ে গেল। তো এখন আমাদেরকে শুনেন, গত কমিশনের ওইটা তো কাজ করে নাই। ওই কমিশনে ধরেন আজকে গত কমিশনে একটা আইপিও নিয়ে আসতে পারে নাই, কোনো কিছু নিয়ে আসতে পারে নাই। মার্কেট শুনেন, একটা কমিশন কাজ করবে, একটা লিডারশিপ থাকে। তো এই কমিশন নিয়ে আমি কেন আশাবাদী, এই কমিশনের যিনি বর্তমান চেয়ারম্যান হয়েছেন মহোদয়, উনি আসছেন প্রাইভেট সেক্টর থেকে। উনি প্রতিটা স্টেজে এই প্রবলেমগুলো উনি ফেস করে আসছে। উনি যেহেতু প্রাইভেট সেক্টরে ছিলেন, উনি যখন ওই কোম্পানিতে যে কোম্পানিগুলোতে ধরেন সিইও হিসেবে ছিলেন, সিইও ছিলেন, সেই কোম্পানিগুলো কোনো না কোনো সময় এই মার্কেটে এনলিস্টেড হয়েছে। সেই কোম্পানিগুলো এনলিস্টেডের সময় কি ধরেন মানে স্টেপসগুলোকে ওনাকে মানে পার হইতে হয়েছে, সেগুলো উনি প্র্যাকটিক্যালি দেখছেন। তো এই কারণে উনি উনার ব্যক্তিগত ধরেন এবং প্রাইভেট সেক্টরের কি সমস্যা ফেস করতেছে ক্যাপিটাল মার্কেট নিয়ে, সেগুলোকে উনি অবজার্ভ করে এগুলাকে একটা ভালোভাবে এই শিক্ষাকে উনি কাজে লাগাইয়ে আমার মনে হয় যে কি আইপিও পদ্ধতিটা আরও সহজ করবে, এবং পাশাপাশি উনি ক্যাপিটাল মার্কেটকে কিভাবে একটা ধরেন গতি সঞ্চার করা যায়, এবং ক্যাপিটাল মার্কেটে কে এটা ভাইব্রেন্ট বাজার করার জন্য মানে অর্থের সোর্স করা যায়, মানে শক্তিশালী ধরেন উৎস হিসাবে ক্যাপিটাল মার্কেটকে কিভাবে কাজ করানো যায় উনি পারবেন। এই জায়গায় আমি খুব আশাবাদী। ধরেন আমাদের আগে আমাদের শ্রদ্ধাভাজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা ছিলেন, আমাদের আমলারা ছিলেন, হ্যাঁ,
ওনারা ওনাদের একটা ট্রেডিশনাল ওয়েতে কাজ করছেন, কিন্তু উনি অনেক বেশি প্র্যাকটিক্যাল এবং উনি ধরেন খুবই হাই প্রফেশনাল। তো আমি ওনার কাছ থেকে আমি মনে করি যে বাংলাদেশের স্বাধীনতার পরে মানে ধরেন এত প্র্যাকটিক্যাল লোকজন পাওয়া যায় না, কিন্তু অনেক যোগ্য লোক এসেছে, অনেক ধরেন একাডেমিক এসেছে, কিন্তু এইভাবে মার্কেটের সাথে কানেক্টেড লোকজন কাজ করার সুযোগ হয় নাই। তো আমি এই কারণে আশাবাদী যে ওনারা চাইলে এবং সরকার সমর্থন করলে, ওনাকে সহযোগিতা করলে, বাংলাদেশ ব্যাংক সহযোগিতা করলে, জাতীয় রাজস্ব বোর্ড সহযোগিতা করলে, ওনার নেতৃত্বে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট মানে ভালো একটা মোমেন্টাম পাবে এবং ক্যাপিটাল মার্কেট দীর্ঘমেয়াদে মানে আমাদের শিল্পায়নের শক্তিশালী উৎস হিসেবে কাজ করবে এবং বাংলাদেশের শিল্পের গতি সঞ্চার করবে। আমরা আশা করছি যে আপনি যেটা বলছেন যে আগামীতে তার আরও 1-2 বছর গেলে আমরা বুঝতে পারবো যে আপনার যে প্রত্যাশা সেটা কতটা ফিল আপ হয়। তার চেয়ে আমরা একটু মার্কেট নিয়ে একটু আলাপ করতে চাই। মার্কেটের জায়গা হচ্ছে আমরা দেখছি অনেক দিন ধরেই 6000 পয়েন্টের কাছে যে মার্কেট একটু পেছনের দিকে আসছে। আপনার কি মনে হচ্ছে এখন প্রায় 140 পয়েন্ট নিচে আছে, 5860 পয়েন্টে অবস্থান করছে, সেই জায়গা থেকে আপনি কি আসলে দেখছেন সহসা এই মার্কেট 6000 পয়েন্টের যে ব্যারিয়ারটা সেটা রেজিস্ট্যান্সটা আপে চলে যাবে? এটা খুবই ইম্পর্টেন্ট এখানে একটা ধরেন মানে একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে। তো সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে, বাট এই মুহূর্তে আমাদের বিনিয়োগকারীদের যে ফ্লোটা আছে মার্কেটে, তো আমি খুব বিশ্বাস করি এখানে এই 6000 সূচকের যে মানে একটা রেজিস্ট্যান্স মাইলস্টোন, এই মাইলস্টোনটা আমার মনে হয় খুব দ্রুত আগামী হয়তো এই মাসেও হয়তো এটা ক্রস করে যেতে পারে এবং সূচক 6000 পার হওয়ার পরে এখানে একটা লম্বা র্যালি হতে পারে। কারণ আপনি দেখেন দীর্ঘদিন পরে গণতন্ত্রের মানে ধরেন গণতান্ত্রিক সরকারের সূচনা লগ্ন থেকে ধরেন এই মুহূর্তে বৈশ্বিক মানে একটা ব্যারিয়ার আছে, বৈশ্বিক ব্যারিয়ারের কারণে আমাদের উৎপাদন খাতগুলো একটু ধরেন সমস্যার সম্মুখীন। এখন মানুষের বিনিয়োগের জায়গার আর কোথাও খুব ভালো একটা জায়গা নেই। ফলে ক্যাপিটাল মার্কেটে এখন আমি ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স থেকে বিশ্বাস করি এখানে অনেক টাকা আসবে, অনেক অর্থের সংস্থান হবে এবং এটা একটা মোমেন্টাম পাবে এবং 6000 সূচক অতিক্রম করে এটা হয়তো আরও অনেক সামনের দিকে যেতে পারে। সেই জায়গা থেকে আপনি যে প্রত্যাশা করছেন সেই জায়গা থেকে বিনিয়োগকারীদের জন্য আপনার কোনো সুপারিশ আছে? বিনিয়োগকারীদের প্রতি আমার মানে পরামর্শ অবশ্যই আছে। বিনিয়োগকারীরা সূচকের দিকে না তাকিয়ে বিনিয়োগকারীদের উচিত হবে এই মুহূর্তে খুব বেশি মার্জিন লোন বা ব্যবহার না করে তারা ক্যাশে ইনভেস্ট করা এবং ভালো মূলভিত্তির শেয়ার এখনও অনেক শেয়ার ধরেন আন্ডার প্রাইস আছে, ফেয়ার ভ্যালুর নিচে আছে, সেই সমস্ত শেয়ারগুলোতে বিনিয়োগ করা। যেমন আমি আপনাকে বলি, যেমন আমাদের এখন একটা জ্বালানি খাতে সংকট আছে, জ্বালানি খাতে ধরেন আমাদের এখানে একটা জ্বালানি খাতগুলোকে একটা টেকসই অবস্থা নিতে হবে। তো এখানে একটা জ্বালানি খাতগুলো যদি তার একটা ধরেন মোমেন্টাম পায়, অনেক জ্বালানি কোম্পানির হয়তো দেখা গেল যে কি প্রোডাকশন বন্ধ আছে, সেগুলো আবার রিনিউ হতে পারে সেই জায়গাগুলোতে। যেমন আমি আর একটা জিনিস, টেলিকমিউনিকেশন খাতগুলোতে ধরেন এখন 4G জায়গায় 7G আসতেছে, সেখানে আমাদের ইন্টারনেটের হিউজ ইউজার হবে। বৈশ্বিকভাবে আমাদের ছেলেবেলারা বিভিন্ন দেশে কাজ করতেছে অনলাইনে, তো ওখানে ধরেন একটা চাহিদা বাড়বে টেলিকমিউনিকেশনের, খাতভিত্তিক অনেক প্রসপেক্ট আছে। এবং পাশাপাশি ধরেন অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, শিপিং কোম্পানি যেগুলোর আর্নিং অনেক ভালো, এবং পাশাপাশি আমাদের অনেক কর্পোরেট অর্গানাইজেশন, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনগুলো আমাদের কিন্তু এই ধরেন মাঝখানে যে একটা মোমেন্টাম পাইছিল জুলাইতে ধরেন যখন আমাদের গভর্নর মহোদয় বলল আপনার পুঁজিবাজারকে শিল্পায়নের শক্তিশালী উৎস হিসেবে কাজ করবে, তখন সাউথ এশিয়া বা এশিয়ার মধ্যে আমাদের এখানে কিন্তু একটা সূচকের উত্থান হয়েছে, সেটা অলমোস্ট মানে হাইস্ট লেভেলের একটা উত্থান হয়েছে। তো এটা ধরে রাখবে, আমি মনে করি এটা ধরে রাখবে। এবং পাশাপাশি বিনিয়োগকারীদের প্রতি আমার অনুরোধ, দেখে বুঝে বিনিয়োগ করুন এবং যে সমস্ত ফেয়ার ভ্যালুর নিচে যে সমস্ত শেয়ারগুলো আছে সেগুলোতে বিনিয়োগ করেন। এখন অনেক শেয়ারে অনেক ধরেন আমাদের এখানে সোকল মানে গেমলার বলেন বা একটা গ্রুপ চেষ্টা করে ডিমান্ড সাপ্লাই ক্রিয়েট করাইতে। তো যেহেতু মার্কেট পুঁজি বাজার অনেক ছোট, এখানে
এক একটা ধরেন ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করা যায়। সেই জায়গাগুলোতে প্রলোভনে না পড়ে, ধরেন একটা শেয়ারের দাম পেয়ার ভ্যালু থাকা উচিত 100 টাকা, সেটা এখন 200 টাকা হয়ে গেছে। এই সমস্ত এখানে ধরেন বাজারে আরও রিমার্ক আছে 300 বা 400 500 টাকা হয়ে যাবে। সেই জায়গাগুলোতে প্রলোভনে পা না দিয়ে বিনিয়োগকারীরা উচিত তাদের মেধা শক্তি খরচ করে ভালো কোম্পানিতে বিনিয়োগ করা। আর এখানে বিনিয়োগকারীদের প্রতি আমার একটা অনুরোধ, তারা যদি একটা মুদি দোকান দেয় বা রেস্টুরেন্টের ব্যবসা করে, সেখানে 20-30 লাখ টাকা বিনিয়োগ করলে তারা কিন্তু প্রচুর সময় ব্যয় করে। এখানেও তারা, আমি মনে করি যে বিনিয়োগ যখন করবে তাদের পাশাপাশি একটু ধরেন টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস করে বিনিয়োগ করা উচিত। এবং অনেক সময় অনেক শেয়ারে স্টপ লস নিতে হয়, স্টপ লস নেওয়াটাও শিখতে হয়, না হলে লসের পরিমাণটা অনেক বাড়ে। তো আমি বিনিয়োগকারীদের প্রতি হলো যে বিনিয়োগের এখন সময়, এখানে বিনিয়োগ করলে মোটামুটি এখান থেকে একটা ভালো রিটার্ন পাওয়া যাবে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ নাসির ভাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ বিজনেস স্ট্যান্ডার্ডকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম এইচবিএসি ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. নাসির উদ্দিনের সাথে। তিনি কিন্তু বলছিলেন বাজার নিয়ে যেমন প্রত্যাশার কথা বলছেন, তিনি বলছেন যে এই কমিশন যে ধরনের ইনিশিয়েটিভ নিচ্ছে তাতে বাজার দীর্ঘমেয়াদে একটা ভালো কিছু করবে বলে তিনি মনে করছেন। সেই সাথে তার পরামর্শ হচ্ছে যারা বিনিয়োগকারী আছেন তারা এখন বাজারে অনেক কোম্পানি আন্ডার ভ্যালু আছে, তার মতে সেই আন্ডার ভ্যালুড যে কোম্পানি শেয়ারগুলো রয়েছে সেগুলোতে ইনভেস্ট করলে লং টার্মে ভালো প্রফিট করার সুযোগ রয়েছে। তার জন্য তিনি যেটা বলছেন যে একটু সময় ব্যয় করতে, একটু দেখে শুনে বুঝে ইনভেস্ট করলে সেই জায়গা থেকে প্রফিট নেওয়া সহজ হবে। টিভিএস মার্কেটস পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল।